13 নম্বর পার্টে আমরা দেখেছি জিনা কিভাবে ডোডো গ্রুপের চেয়ারম্যানের ছেলে নাথানের বিরুদ্ধে সেই ভিডিও প্রমাণটা পেশ করেছিল। আর সেটার কারণে কোর্টে প্রমাণ হয়ে যায় যে নাথান শুধু ইল্লিগাল বিজনেসের কালো টাকায় ইনকাম করেনি, বরং সে তার পণ্যে ক্ষতিকর টিন অ্যান্ড কেমিক্যাল ব্যবহার করেছে, যেটা আসলে ক্যান্সার তৈরি করে। তো 14 নম্বর পার্টের শুরুতে আমরা দেখতে পাই জজ সাহেব তার চূড়ান্ত রায় শোনান। তিনি বলেন নাথানকে জেলে 6 বছরের জন্য সশ্রম কারাদণ্ড মানে খুবই কঠিন কাজ করার শাস্তি দেওয়া হলো। যে তো এই কথা শুনে মনে মনে ভীষণ খুশি, কারণ সে নিজে এত বড় চাল চেলে যা করতে পারেনি, জিনা একটা ছোট্ট প্রমাণ দিয়ে সেটা করে দিয়েছে। জিনা কোর্টরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু তাকে দেখে বেশ দুঃখী মনে হচ্ছিল, কারণ সে ভাবছিল কোম্পানির বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় তাকে তো এখন চাকরি থেকে বের করে দেওয়া হবে। লি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা সবাই তোমার সাথেই আছি, তুমি একদম চিন্তা করো না। নিচে এন্ড্রু দাঁড়িয়েছিল, সে জিনাকে দেখে বলে, আমি সত্যি জানতাম না তুমি এতটা সাহসী। আমরা তোমার কিচ্ছু হতে দেব না, সবসময় তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। জিনা এসব শুনে একটু হেসে বলে, ডায়লগ বলার সময় তোমাকে বেশ কিউট লাগে, কিন্তু এতক্ষণে হয়তো ডোডো গ্রুপ থেকে আমার বরখাস্তের চিঠি রেডি হয়ে গেছে। এন্ড্রু আর লি তখন একসাথে বলে, না না, এরকম কিছুই হবে না, এর মধ্যে তোমার তো কোনো ভুল নেই, তুমি তো শুধু সত্যের সাথে ছিলে। এখন তো তোমার চারদিকে প্রশংসা হওয়ার কথা, তোমাকে কেউ অফিস থেকে বের করবে না, তুমি এই সাহস নিয়ে বুক ফুলিয়ে অফিসে যাও। ঠিক তখনই জিনার ফোনে ছোট্ট চুটকির কল আসে। ফোন ধরতেই চুটকি ওপাশ থেকে খুশিতে চিৎকার করে বলে, আমার মা ঠিক হয়ে গেছে, মা কোমা থেকে চোখ মেলেছে। এই সুখবর শুনে তারা তিনজনই খুশিতে আত্মহারা হয়ে যায় এবং দৌড়ে হসপিটালে ছুটে আসে। কিনিয়া বেডে বসে জিনাকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে জিনার হাত দুটো ধরে বলে, তুমি আজ আমার জন্য যা করেছো সেটার জন্য আমি তোমাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো তা বুঝতে পারছি না। তুমি সত্যি অনেক সাহসী একটা মেয়ে। জিনা তখন বলে, আমি তো কিছুই করিনি, আমাকে লড়াই করার সাহস তো আপনিই দিয়েছেন। এদিকে জিনা রেকর্ড করা সেই ভিডিওটা ব্রেকিং নিউজ হিসেবে সব চ্যানেলে দেখা যাচ্ছিল, যেখানে নাথান নিজে স্বীকার করছিল টিন অ্যান্ড গ্যাস কতটা ক্ষতিকর আর এটার মাধ্যমে সে কত কোটি কোটি টাকা ইনকাম করেছে। টিভির সামনে বসে সাধারণ মানুষ বলাবলি করতে থাকে, এত বড় একটা নামী কোম্পানি মানুষের জীবন নেওয়ার মতো এরকম মারাত্মক কেমিক্যাল কিভাবে ব্যবহার করতে পারে। তারা শত শত মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদিকে যে নেইল আর সবাই মিলে টিভিতে এই নিউজটা খুব উপভোগ করছিল। অন্যদিকে চেয়ারম্যানের ফ্যামিলির ড্রয়িং রুমে বসে টিভিতে এই নিউজ দেখছিল। পুরো ডোডো গ্রুপের নাম এভাবে দুনিয়ার সবার সামনে খারাপ হয়ে যাওয়ায় চেয়ারম্যান একদম আপসেট হয়ে পড়েন। সিন্টি তখন বিরক্ত হয়ে বলে, এই নাথানের জন্য আজ আমি বাইরে মুখ দেখাতে পারছি না, লোক সমাজে আমার সব সম্মান শেষ। কিন্তু নাথানের মা ছেলের এত বড় অপরাধ করার পরেও নিজের ছেলেকে সাপোর্ট করছিল। সে কেঁদে কেঁদে বলে, আহারে, আমার বেচারা ছেলেটা 6 বছর জেলের ভেতরে কিভাবে কষ্ট করে দিন কাটাবে। আমাদের যে কোনো উপায় হোক ওর শাস্তিটা একটু কমিয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত। চেয়ারম্যান এতক্ষণ একদম চুপচাপ পাথর হয়ে বসেছিলেন। এরপর তিনি সোফা থেকে উঠে নিজের রুমের দিকে যেতে শুরু করেন, কিন্তু হঠাৎ করে তিনি মাথা ঘুরে নিচে পড়ে যান। মনে হচ্ছিল ডোডো গ্রুপের এই পতন দেখে তিনি স্ট্রোক করেছেন। ওদিকে নাথানকে যখন জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা ক্ষিপ্ত মানুষ তার দিকে পচা ডিম ছুটতে শুরু করে। নাথান তখনও গাড়ির ভেতর থেকে অহংকার নিয়ে চিৎকার করে বলে, তোমাদের সবার টাকা চাই তাই তো? আমি দেব টাকা, যত টাকা লাগে আমি দেব, কিন্তু দোহাই তোমাদের আমার গায়ে ডিম ছোড়া বন্ধ করো। মানে বুঝতে পারছেন তো বন্ধুরা, জেলের ভাত খাওয়ার দশা হয়েছে, তাও তার ওই টাকার গরম এখনো কমেনি। পরের দৃশ্যে দেখা যায় যে আর্লি গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তখন যে লির দিকে তাকিয়ে হেসে বলে, এখন একদম পারফেক্ট সময় এসে গেছে এই ডোডো গ্রুপ আমাদের নিজের নামে করে নেওয়ার। লি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, ডোডো গ্রুপ আপনার নামে করবেন? কিন্তু সেটা কিভাবে সম্ভব? তখন যে লির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, এবার মনে হয় তোমাকে আসল সত্যিটা বলার সময় এসে গেছে। যে যখন লিকে সত্যটা বলতে যাবে, তখনই জেজের বডিগার্ড পাশ থেকে ফিসফিস করে বলে, স্যার আপনি বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন। কিন্তু যে হাত নেড়ে বলে, আরে না, ও তো এখন আমাদের ফ্যামিলির মেম্বার, ওকে সত্যিটা বললে ভয়ের কিছু নেই। এই বলে যে লিকে সাথে নিয়ে তার একটা সিক্রেট অফিসে চলে যায়। সেখানে গিয়ে লি দেখে কিছু লোক ইন্টারনেটে ডোডো গ্রুপের নামে আজে বাজে নেগেটিভ কথা ছড়াচ্ছে, আর কিছু লোক ফেক বা ভুয়া অ্যাকাউন্ট খুলে ডোডো গ্রুপের শেয়ার সস্তায় কেনার চেষ্টা করছে। যে তখন লির কাঁধে হাত দিয়ে মাস্টার প্ল্যানটা ফাঁস করে।
সে বলে এই কেসের চক্করে ডোডো গ্রুপের শেয়ারের দাম একদম মাটিতে মিশে যাবে। আর ঠিক সেই মোক্ষম সুযোগে আমি ডোডো গ্রুপের সব শেয়ার সস্তায় কিনে নিজের নামে করে নেব। একটা সময় যখন কোম্পানির সবচেয়ে বেশি শেয়ার আমার কাছে চলে আসবে, তখন আমি হয়ে যাব ডোডো গ্রুপের আসল মালিক বা ওনার। লি জেজের এই মারাত্মক প্ল্যানটা পানির মতো বুঝে ফেলে। তবে জেজে তো আর জানতো না যে এই লি আসলে কার লোক আর তার আসল পরিচয়টাই বা কি। অফিস থেকে বের হয়ে লি এক ফাঁকে প্যানিকে ফোন করে। সে বলে জেজে তুফানের গতিতে কাজ করছে, যে কোনো উপায় আমাদের ওকে থামাতে হবে। কারণ ডোডো গ্রুপ যদি একবার জেজের হাতে চলে যায়, তবে আমাদের সব প্ল্যান 1 মিনিটে ভেস্তে যাবে। আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। এর মধ্যে জেজেকে কোনো না কোনো কেসে ফাঁসাতেই হবে। অন্যদিকে ডোডো গ্রুপের শেয়ার হোল্ডারদের একটা জরুরি মিটিং বসে, কিন্তু চেয়ারম্যানের শরীর খারাপ থাকায় সেখানে তার জায়গায় সিন্ডি গিয়ে হাজির হয়। সিন্ডিকে দেখে তারা রেগে চিৎকার করে বলতে থাকে, কোম্পানি এদিকে দেউলিয়া হয়ে ডুবে যাচ্ছে, আর এই মেইন সময় চেয়ারম্যান এখানে না থেকে নিজের মেয়েকে পাঠিয়েছেন। আমাদের কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট এখন লসে রান করছে, আর এই মেয়ে বিজনেসের কি বোঝে। এইসব কথা শুনে সিন্ডিও খুব রেগে যায় এবং তাদের উপর চিল্লাতে শুরু করে। এতে শেয়ার হোল্ডাররা এতটাই ক্ষেপে যায় যে তারা সিন্ডিকে মারার জন্য তেড়ে আসে। অবস্থা সিরিয়াস রূপ নেয় এবং মিটিং পুরো ভেস্তে যায়। বাড়ি ফেরার পর চেয়ারম্যান তার মেয়ের উপর প্রচণ্ড অসন্তুষ্ট হন যে এই মেয়ে কাজের কাজ তো কিছুই পারল না, উল্টো নতুন আরেকটা ঝামেলা পাকিয়ে এলো। নাথানের মাও সিন্ডিকে অনেক বকা দিয়ে বলে, তখন তো সারাক্ষণ আমার ছেলের দোষ দিচ্ছিলে, এখন দেখলে তো একটা মিটিংও তুমি সুন্দরভাবে সামলাতে পারলে না। চেয়ারম্যান তখন তার মাথা চেপে ধরে বলেন, ডোডো গ্রুপের এই পতন থামানোর কি আর কোনো রাস্তা নেই? তখন পাশ থেকে মোজো বুদ্ধি দিয়ে বলে, স্যার এখন শুধু একটা রাস্তাই খোলা আছে, আপনাকে নিজে গিয়ে পাবলিকের সামনে ডোডো গ্রুপের সব ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চাইতে হবে, আর প্রমিস করতে হবে যে নিজের অপরাধী ছেলে নাথানকে আপনি কখনোই জেল থেকে বের করবেন না। এই কথা শুনে সিন্ডি রেগে গিয়ে বলে, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আমার বাবা কোনোদিনও কারোর সামনে মাথা নিচু করেননি। কিন্তু চেয়ারম্যান তাকে থামিয়ে দিয়ে বলে, না সিন্ডি, আমার সাথে ডোডো গ্রুপ কোম্পানিকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই চেয়ারম্যান লাইভ প্রেস মিটিংয়ে মিডিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি অত্যন্ত বিনয়ী সুরে বলেন, আমরা আসলে জানতাম না যে আমার ছেলে আমার পেছনে ডোডো গ্রুপের নাম ভাঙিয়ে এত বড় নোংরা কাজ করছে। একজন বাবা হিসেবে এটা আমার জীবনের সবচেয়ে বড় পরাজয়। ডোডো গ্রুপের পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দোহাই আপনাদের আমাকে মাফ করে দিন, আর আমার ছেলে যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। আমি তাকে কোনোভাবে জামিন করানোর চেষ্টা করব না। তিনি আরও বড় ঘোষণা দিয়ে বলেন, এই টিনেন গ্যাসের কারণে যাদের ক্যান্সার হয়েছে বা যারা মারা গেছে, তাদের চিকিৎসার সমস্ত খরচের দায়িত্ব আজ থেকে আমি নিজের কাঁধে তুলে নিলাম। আমি আবারও আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। এই বলে চেয়ারম্যান পুরো দুনিয়ার সামনে মাথা নিচু করে ক্ষমা চান। হসপিটালের বেডে বসে টিভিতে এই লাইভ সিনটা দেখে কিনিয়া আর তার ছোট্ট মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা বুঝতে পারে এতদিনের লড়াই আর ত্যাগ একদম বিফলে যায়নি। সেখানে চেয়ারম্যান সাহেব আরও জানান যে আজ থেকে টিনেন গ্যাস এদেশে সম্পূর্ণভাবে ব্যান করা হলো। অন্যদিকে দেখা যায় যে নীল, গিমি, প্যানি আর লি সবাই মিলে একটা বিলাসবহুল টেবিলে ডিনার করছিল। যে অনেক খুশি হয়ে বলে, আমাদের মেন উদ্দেশ্য তো সফল হয়ে গেল। তবে আমি ভাবতেও পারিনি যে ওই বুড়ো চেয়ারম্যান এভাবে লাইভ টিভিতে এসে সবার সামনে মাথা নত করবে। এই সাকসেস পার্টি আর ডিনারে জয়েন করার জন্য কোরিয়া থেকে স্পেশাল 3 জন হাই প্রোফাইল লোককে সেখানে আনা হয়। কোরিয়া থেকে আসা ওই 3 জনের মধ্যে একজন ছিল ডিফেন্স ইন্ডাস্ট্রির সিও, যার নাম হলো ভিক্টর। এদের সবাইকে একসাথে দেখে লি আর প্যানি তো মনে মনে পুরো অবাক হয়ে যায়, কারণ তাদের মনে হচ্ছিল এদের মাধ্যমে যে নিশ্চয় কোনো বড় প্ল্যান করছে। এরপর তারা সবাই মিলে একটা সিক্রেট মিটিং শুরু করে। লি এক কোণে চুপচাপ বসে সব শুনতে থাকে। মিটিং থেকে জানা যায় যে ডোডো গ্রুপকে কেনার জন্য জেজেকে আসল টাকার যোগান দিচ্ছিল এই ভিক্টর। তার বিনিময়ে নীল নামের ওই লোকটা নিজের পাওয়ার খাটিয়ে এই ভিআইপিদের করা সব বড় বড় অপরাধ লুকিয়ে রাখতে সাহায্য করছে। মানে এক অপরাধী এখানে অন্য অপরাধীকে পিঠ বাঁচাতে সাহায্য করছে, আর এভাবেই তারা আরও উঁচুতে পৌঁছাতে চায়। শুধু তাই নয়, তারা নীলকে আগামী কোরিয়ার প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড় করানোর প্ল্যানও করে ফেলেছে। পরের দৃশ্যে আমরা নাথানকে দেখতে পাই। জেলে তার সাথে দেখা করতে আসে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। নাথান বলে, আমি এইরকম জেলের ভেতর 6টা বছর কাটাতে পারবো না। যে কোনো উপায় আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। যতদিন আমি জেলের ভেতরে আছি তুমি 24 ঘন্টা জিনার উপরে নজর রাখো। সে কোথায় যায়, কি করে না করে
সব খবর আমার চাই, কারণ জেল থেকে বের হওয়ার পর সর্বপ্রথম আমি ওই জিনাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। এর পরের দিন জিনা অনেক সাহস নিয়ে অফিসে যায়, কিন্তু অফিসে যাওয়ার পর সে দেখতে পায় সেখানকার কেউ আর তার মুখ পর্যন্ত দেখতে চায় না। সেরেল তো তাকে দেখে ঝগড়া করতে তেড়ে আসে আর বলে, তোমার এত বড় সাহস যে তুমি এই মুখ নিয়ে আবার এখানে কাজ করতে এসেছো। জিনার টিম লিডার তো আরও এক কাঠে উপরে। সে জিনার মুখের উপর ফাইলের বান্ডেল ছুঁড়ে মারে আর কড়া গলায় বলে, এই সব কাজ সন্ধ্যার মধ্যে শেষ করবে, না হলে আজই চাকরি থেকে বিদায় নাও। জিনার এই অপমান দেখে এন্ড্রু মনে মনে ভীষণ রাগ করে, কিন্তু কোম্পানির নিয়ম আর পরিস্থিতির চাপে সে জিনার পক্ষে মুখ ফুটে একটা কথাও বলতে পারছিল না। ওদিকে সিন্ডি জিনাকে নিজের রুমে ডেকে এনে ধমকের সুরে বলে, তুমি এখনো এখানে কেন পড়ে আছো? তুমি কি জানো না যে তুমি কত বড় বিপদে পড়তে যাচ্ছ? নিজের ভালো চাইলে চুপচাপ এখানে রিজাইন দিয়ে এক্ষণে চলে যাও। কিন্তু জিনা শক্ত মুখে বলে, আমি নিজে থেকে কোনো রিজাইনই দেব না। এই বলে সে সেখান থেকে চলে আসে। অফিসে জিনার উপর অত্যাচার এখানেই থামে না। শেরের নামের ওই মেয়েটা জিনার বসার চেয়ার পর্যন্ত লুকিয়ে রাখে, যার কারণে জিনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে হয়। এন্ড্রু জিনার সামনে গিয়ে সরাসরি হেল্প করতে পারছিল না, তাই সে বুদ্ধি খাটিয়ে অফিসের হাউসকিপারকে ডেকে জিনার জন্য খাবার কিনে পাঠায় আর আড়াল থেকে জিনার অনেক কেয়ার করে। কিন্তু জিনার উপর যে সামনে আরও বড় জ্বর আসতে চলেছে সেটা হয়তো জিনা নিজেও জানতো না। নাথানের মা অর্থাৎ চেয়ারম্যানের স্ত্রী যখন জানতে পারেন জিনা এখনও বুক ফুলিয়ে অফিসে কাজ করছে, সে তো পুরো রেগে আগুন হয়ে অফিসে চলে আসেন আর জিনাকে দেখেই কোনো কথা না বলেই ঠাস করে তার গালে থাপ্পড় মেরে বসেন। তিনি চিৎকার করে বলেন, তোর এত বড় সাহস যে আমাদের নুনকে আমাদের বিরুদ্ধে কোর্টে গিয়ে সাক্ষী দিলি, আর তারপর আবার আমাদেরই অফিসে কাজ করতে এসেছিস। তোর মতো একটা সাপকে কাজে রেখে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তুই আমাদের পেছন থেকে ছুরি মেরেছিস। এখনই রিজাইন দিয়ে এই অফিস ছেড়ে চলে যাও। অফিসের মাঝখানে জিনার এই অপমান দেখে লি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে রেগে নাথানের মার দিকে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে প্যানের লির হাত চেপে ধরে তাকে কোনো মতে থামিয়ে দেয়। জিনা অবশ্য আর কোনো তর্ক না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর চেয়ারম্যানের স্ত্রীর বডিগার্ডরা জিনাকে হাত ধরে টেনে হিস্টে অফিসের বাইরে নিয়ে আসে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। জিনা মাটিতে পড়ে যেতেই লি দৌড়ে গিয়ে তাকে টেনে তোলে এবং অপরাধীর মতো মুখ করে বলে, আই এম সো সরি। আমি তোমাকে জোর করে অফিসে আসতে বলেছিলাম, আর আজ আমার জন্যই তোমাকে এই নোংরা অপমান সহ্য করতে হলো। কিন্তু জিনা নিজের কষ্ট লুকিয়ে মিষ্টি হেসে বলে, এরকম কিছুই না, আমার কোনো কষ্টই হয়নি। এখন আমাকে শুধু তাড়াতাড়ি অন্য একটা কাজের ব্যবস্থা করতে হবে। আমি আসছি, তুমি একদম টেনশন করো না। এই বলে জিনা সেখান থেকে বিদায় নেয়। জিনার এই করুণ দশা দেখে এন্ড্রুর মাথা গরম হয়ে যায়। সে জেজের কাছে গিয়ে বলে, আমাদের জিনার জন্য কিছু একটা করতেই হবে। আমাদের মেইন উদ্দেশ্য সফল করার জন্য সে নিজের ক্যারিয়ার বাজি রেখে আমাদের এত বড় একটা সাহায্য করলো। কিন্তু এন্ড্রু তো আর এটা জানতো না যে জিনা আসলে নাথানের বিরুদ্ধে নিজের ইচ্ছাতেই সাক্ষী দিয়েছিল, এদের সাহায্য করার জন্য নয়। জেজে তখন এন্ড্রুর কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। সে বলে, আরে ধুর, বাদ দাও তো ওই মেয়েকে, ও আমাদের প্ল্যানে এতটা ইম্পর্টেন্ট বা দামি কেউ নয়। জেজের এই স্বার্থপরতা দেখে এন্ড্রুর মনে মনে প্রচণ্ড রাগ হয়। সে জেজের চোখের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে, আপনি যদি এই চা চেলে শেষমেশ ডোডো গ্রুপের আসল মালিক হয়ে যান, তবে আমি আপনার থেকে কি পাবো? তখন জেজে এন্ড্রুর কাঁধে হাত দিয়ে তার আসল চালটা প্রকাশ করে। সে কুটিল হেসে বলে, আরে এন্ড্রু, শান্ত হও। আমি তো বাজার থেকে ডোডো গ্রুপের বড়জোর 60% শেয়ার কিনতে পারবো, কারণ তার চেয়ে বেশি শেয়ার তো আর মার্কেটে বিক্রি করা হবে না। আর বাকি 40% শেয়ার তো চেয়ারম্যানের নিজের ফ্যামিলির কাছে থাকবে। কিন্তু তোমার মাধ্যমে আমি ওই 40% শেয়ারের ভেতর থেকেও একটা বড় অংশ নিজের নামে করে নিতে পারবো। যে আরও ভাঙিয়ে বলে, যখন চেয়ারম্যান জানতে পারবে তুমি আসলে আর কেউ নয়, বরং তার নিজের হারিয়ে যাওয়া আপন ছেলে, তখন সে খুশিতে তোমাকেও কোম্পানির কিছু শেয়ার লিখে দেবে। আর তুমি যখন তোমার সেই শেয়ারগুলো আমার নামে করে দেবে, ঠিক তখনই ডোডো গ্রুপের পুরো 100% মালিকানা আমার পকেটে চলে আসবে। যে এন্ড্রুকে আরও বুঝিয়ে বলে, এই জন্যই আমার তোমাকে খুব প্রয়োজন। এমনিতে আমার এই সাধারণ বিজনেসে কোনো ইন্টারেস্ট বা শখ নেই, কিন্তু আমি একজন পাওয়ারফুল বিজনেসম্যান হয়ে পলিটিক্সের দুনিয়াতে রাজত্ব করতে চাই। আর বিজনেস হলো সেই ক্ষমতার চূড়ায় পৌঁছানোর একটা মাধ্যম বা সূত্র। ওইদিকে দিন দিন কোম্পানির শেয়ারের দাম এভাবে হুহু করে পড়ে যাওয়া দেখে চেয়ারম্যান সাহেবের বুকটা যেন ফেটে যাচ্ছিল। তিনি আফসোস করে মুজোকে বলেন,
নির্ঘাত আড়ালে বসে কেউ একজন আমাদের বিরুদ্ধে এই নোংরা চালটা চালছে, কিন্তু কে করছে সেটার বিন্দুমাত্র ধারণাও আমি করতে পারছি না। ঠিক তখনই চেয়ারম্যানের কাছে একটা বেনামি পার্সেল আসে, যার ভেতরে ছিল একটা সাধারণ মোবাইল ফোন। ফোনটা চেয়ারম্যান হাতে নিতেই একটা কল আসে। আসলে বন্ধুরা, এই ফোন আর কলটা কিন্তু অন্য কেউ নয়, বরং আমাদের লি করেছিল। লি তার নিজের আসল গলাটা লুকিয়ে ভয়েস চেঞ্জ করে ওপাশ থেকে বলে, আপনি কি জানতে চান কে পর্দার আড়ালে বসে আপনার এবং আপনার কোম্পানি নিয়ে এভাবে খেলছে? চেয়ারম্যান চমকে উঠে জিজ্ঞেস করেন, কে তুমি? আর আমি না চিনে হুট করে তোমাকে বিশ্বাস করব কিভাবে? লি তখন ওপাশ থেকে ঠান্ডা মাথায় বলে, এই মুহূর্তে আপনার কাছে বিশ্বাস করা ছাড়া অন্য আর কোনো রাস্তাও খোলা নেই, তাই বিশ্বাস আপনাকে করতেই হবে। এই বলে লি একটা গোপন অডিও ক্লিপ প্লে করে শোনায়। বন্ধুরা, আপনাদের মনে আছে তো, এটা ছিল সেই দিনের অডিও যেদিন জেজে লির গাড়িতে বসে নেশার ঘরে নিজের সব সিক্রেট আর ডোডো গ্রুপ হাতিয়ে নেওয়ার আসল উদ্দেশ্য প্রকাশ করেছিল। আর লি তখন গোপনে সেটা রেকর্ড করেও রেখেছিল। রেকর্ডটা শোনানোর পর লি ভয়েস চেঞ্জ করে বলে, এখন তো আপনার নিশ্চয় বুঝতে বাকি নেই যে কে আপনার পেছন থেকে ছুরি মেরে ডোডো গ্রুপের আসল মালিক হওয়ার প্ল্যান করছে। কলটা কেটে যাওয়ার পর চেয়ারম্যান পুরো কনফিউজড হয়ে যায়। তিনি ভাবেন আসলেই কি জেজে আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে, নাকি আমার সাথে কেউ ফাজলামি করছে। কিন্তু অডিওর গলার আওয়াজটা তো হুবহু জেজের মতোই ছিল। চেয়ারম্যান তখন তার বিশ্বস্ত লোকদের ডেকে বলেন, এই অডিওর পেছনে কার হাত আছে জলদি খোঁজ নাও। আর হ্যাঁ, আমার সেই হারিয়ে যাওয়া দ্বিতীয় ছেলের ব্যাপারে কোনো আপডেট কি পেয়েছো? চেয়ারম্যানের এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী মনে মনে ভীষণ টেনশনে পড়ে যান। তখন মোজো বলে, আমার টিমের সবচেয়ে বেস্ট এজেন্ট রশিকে আমি অলরেডি ইউএসএ পাঠিয়ে দিয়েছি, যাতে সে আপনার ছেলের খোঁজ নিয়ে আসতে পারে। আশা করি খুব তাড়াতাড়ি সে কোনো না কোনো সলিড ইনফরমেশন আমাদের এনে দিতে পারবে। অন্যদিকে দেখা যায় চেয়ারম্যানের স্ত্রী গোপনে জেজের সাথে গিয়ে দেখা করেন। তিনি বেশ চিন্তিত হয়ে জেজেকে জিজ্ঞেস করেন, চেয়ারম্যানের ওই কুলাঙ্কার ছেলের ব্যাপারে তুমি কি কোনো খোঁজখবর পেয়েছো? জেজে তখন মাথা চুলকে ভং ধরে বলে, ম্যাম, আমি নাথানের এই কেস নিয়ে এতটাই টেনশনে আছি যে চেয়ারম্যানের দ্বিতীয় ছেলেকে খোঁজার টাইমই পাচ্ছি না। চেয়ারম্যানের স্ত্রী তখন কড়া গলায় বলেন, তুমি যা ইচ্ছে তাই করো জেজে, কিন্তু ওই আপদটাকে কোনোভাবে চেয়ারম্যানের হাতে আসতে দেওয়া যাবে না। যদি সে একবার এই দেশে চলে আসে, তবে চেয়ারম্যান আমার ছেলে নাথানের জায়গায় ওকে বসিয়ে দেবে, যা আমি বেঁচে থাকতে কোনোদিনই হতে দেব না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। তারা চলে যাওয়ার পর জেজে এন্ড্রুকে ডেকে বলে, এন্ড্রু, তোমার ভাগ্য তো খুলে গেছে। তোমার বাবা এখন তোমাকেই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, আর এটাই হলো একদম মোক্ষম সুযোগ তোমাকে তার সামনে নিয়ে যাওয়ার। তুমি নিজের বাবার সাথে দেখা করার জন্য তৈরি হয়ে যাও। অন্যদিকে মোজো কিন্তু তার লোক রশিকে ইউএসএতে পাঠিয়ে দিয়েছিল, যাতে সে চেয়ারম্যানের ওই নাজায়েজ ছেলে অর্থাৎ এন্ড্রুকে খুঁজে বের করতে পারে। ইউএসএ গিয়ে রশি এন্ড্রুর কলেজের একটা মেয়ের সাথে দেখা করে এবং এন্ড্রুর ব্যাপারে টুকটাক জিজ্ঞাসাবাদ শুরু করে। মেয়েটা তখন বলে, এন্ড্রু তো কলেজে সবসময় একদম চুপচাপ থাকতো, কারো সাথে তেমন একটা কথাই বলতো না। তবে কলেজের ইয়ারবুকের মধ্যে আমরা তার ছবি আর ডিটেলস অবশ্যই লিখে রেখেছি। এই বলে সে রশির সামনে একটা ইয়ারবুক খোলে। ইয়ারবুকে থাকা এন্ড্রু সে ছবিটা দেখা মাত্রই রশির হাত পা একদম ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়, কারণ সেখানে আর কেউ নয়, ডোডো গ্রুপে তাদের সাথে কাজ করা এন্ড্রুর ছবি জ্বলজ্বল করছিল। রশি আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে মোজোকে কল করে, কিন্তু মোজো তখন অফিসে অন্য কাজে ব্যস্ত থাকায় ঝাড়ি দিয়ে বলে, আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজে বিজি আছি, একটু পরে কল করো। তোমার কাছে যা ইনফরমেশন আছে জলদি মেইলে পাঠিয়ে দাও। এরপর মোজো যখন লিফটে ওঠে, সে তার ফোন বের করে মেল চেক করে। তখন এন্ড্রু ছবিটা স্ক্রিনে ভেসে উঠতে সে পুরো আকাশ থেকে পড়ে। ঠিক সেই মুহূর্তে ওই একই লিফটে এসে ওঠে জেজে আর এন্ড্রু। মোজো তখন হাঁ করে ভূত দেখার মতো এন্ড্রুর দিকেই তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবে, এই ছেলেই তাহলে চেয়ারম্যানের আসল রক্ত। এটা কিভাবে পসিবল? লিফট থেকে বের হতেই মোজো এক দৌড়ে চেয়ারম্যানের সামনে গিয়ে হাজির হয়। সে হাঁপাতে হাঁপাতে বলে, একটা বিশাল চমৎকার খবর আছে। আপনার হারিয়ে যাওয়া ছেলের খোঁজ অবশেষে পাওয়া গেছে, তবে সে ইউএসএ নেই, সে এখন এই দেশে মানে কোরিয়াতেই আছে। আর যদি সত্যিটা খুলে বলি, তাহলে সে অন্য কোথাও নয়, আমাদের এই কোম্পানির ভেতরেই একটা সাধারণ কর্মচারী হিসেবে কাজ করছে। মোজোর মুখে এই কথাটা শোনা মাত্রই চেয়ারম্যানের পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে পুরো স্তব্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। মোজো চেয়ারম্যানকে আরো ভেঙে বলে, আমাদের এসপিডি টিমে আমরা যে নতুন লোক নিয়েছিলাম, এটা আর কেউ নয়, সে এন্ড্রু। শুধু এতটুকুই নয় স্যার, জেজে কিন্তু অনেক আগে থেকে এই ছেলেকে নানাভাবে সাহায্য করে আসছে। এই কথা শুনে চেয়ারম্যানের মনে একটু খটকা লাগে। তিনি সন্দেহ করে বলেন,
তার মানে যে জেনে শুনে সব বুঝে ওকে আমাদের এখানে ঢুকিয়েছে। মৌজু তখন মাথা নেড়ে বলে এটাও হতে পারে। মনে হয় যে কোনো বড় উদ্দেশ্য নিয়ে ওকে আমাদের চোখের সামনে এনে রেখেছে। অন্যদিকে দেখা যায় জিনা চাকরি হারানোর পর কোথাও কোনো ভালো অফিসে কাজ পাচ্ছিল না। নিজের খরচ চালানোর জন্য সে বাধ্য হয়ে বড় বড় বিল্ডিংয়ে গিয়ে ঘর মোছা বা হাউসকিপিং এর কাজ করতে শুরু করে। সারাদিন অনেক খাটুনি খেটে সেই কাজ শেষ করেই জিনা আবার এক রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারের কাজ নেয়। একদিন লি যখন কাস্টমার হয়ে ওই রেস্টুরেন্টে খেতে যায়, জিনা তাকে দেখে পুরো চমকে ওঠে। কিন্তু সেখানে লির সাথে মন খুলে বেশি কিছু বলতে পারছিল না, কারণ রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী লি তার কাস্টমার আর সে একজন সাধারণ ওয়েটার। লি জিনার এই অবস্থা দেখে মায়া পড়ে যায়। সে জিজ্ঞেস করে তুমি কি দুপুরে খেয়েছো? জিনা আমতা করে বলে না, এখন তো ডিউটি চলছে, কাজ শেষ করে রাতে বাসায় গিয়ে একবারে খাবো। লি তখন কড়া গলায় বলে বাসায় গিয়ে পরে খেও, এখন আমি তোমাকে জোর করে খাওয়াবো, একদম কোনো বাহানা শুনবো না, বুঝতে পেরেছো? জিনা তখন ঘাবড়ে গিয়ে ফিসফিস করে বলে আরে ভাই কি করছো? রেস্টুরেন্টের মালিক ওদিকে তাকিয়ে দেখছে। লি তখন মালিকের দিকে একটা কড়া লোক দিয়ে জিনাকে বলে আরে ছাড়ো তো মালিককে, এখন একদম ন্যাকামো না করে চুপ করে খেয়ে নাও। লি যখন নিজের প্লেট থেকে খাবার কেটে জিনাকে দিচ্ছিল, জিনা তখন একটু দুষ্টুমি করে বলে ওঠে আরে তুমি এত ছোট পিসটা কেন দিচ্ছ? আমার তো ওই বড় পিসটাই চাই। লি জিনার কথা শুনে হেসে ফেলে এবং তাকে বড় পিসটাই দিয়ে দেয়। খাওয়া শেষে লি জিজ্ঞেস করে এরপরে তো শিফট শেষ, এবার নিশ্চয়ই সোজা বাসায় যাবে। জিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে না ভাই, এরপরে আমার আরেকটা পার্ট টাইম কাজ আছে, যেখানে আমি রাতে ভাড়ায় গাড়ি চালানোর কাজ করি। ঠিক তখনই অন্য এক টেবিলে কাস্টমার চেঁচিয়ে উঠলে জিনা তড়িঘড়ি করে সেই দিকে দৌড়ে যায়। লির মনটা খুব খারাপ হয়ে যায় যে মেয়েটা কয়েকদিন আগে এসি রুমে বসে রাজত্ব করত, সে আজ টিকে থাকার জন্য এত কষ্ট করছে। কাজ শেষ করে মাঝরাতে জিনা যখন রেস্টুরেন্টের বাইরে আসে, যেখানে তাকে গাড়ি ড্রাইভ করার জন্য হায়ার করা হয়েছিল, সেখানে গিয়ে সে তো পুরো হা হয়ে যায়, কারণ সেখানেও ক্লায়েন্ট হিসেবে আমাদের লি দাঁড়িয়েছিল। জিনা একটু হেসে বলে এটা কেমন মস্করা? সাধারণ মানুষ যখন মদ খেয়ে মাতাল হয়ে যায় বা কাজ করে একদম ক্লান্ত হয়ে পড়ে, তখনই সে নিজের গাড়ি চালানোর জন্য ভাড়ায় লোক রাখে। তুমি তো ড্রিঙ্ক করনি, তাহলে আমাকে কেন হায়ার করলে? লি তখন গাড়ির চাবিটা জিনার হাত থেকে কেড়ে নিয়ে বলে আমি ড্রিঙ্ক করিনি ঠিকই, কিন্তু আজ তুমি আমার ড্রাইভার নয়, বরং আমি তোমার পার্সোনাল ড্রাইভার হব। এই বলে লি জোর করে জিনাকে গাড়িতে বসে নিজেই ড্রাইভ করা শুরু করে। সারাদিন 3-4 জায়গায় কাজ করে জিনা এতটাই ক্লান্ত ছিল যে গাড়ির এসি চলতেই সে সিটে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জিনার নিষ্পাপ ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে লির নিজের ভিতরে অনেক গিল্টি ফিল হচ্ছিল। সে ভাবে জিনা তার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো, অথচ সে জিনাকে এই কষ্ট থেকে বাঁচাতে পারছে না। জিনার বাড়ির সামনে এসে লিতাকে আলতো করে ডেকে তোলে এবং গাড়ি ভাড়ার টাকার সাথে বেশ মোটা অঙ্কের একটা টিপস জিনার হাতে ধরিয়ে দেয়। টাকার দিকে তাকিয়ে জিনা গম্ভীর হয়ে বলে দয়া করে আমাকে আর ঋণী বানিও না, আমি এমনিতেই তোমার থেকে আগে নেওয়া টাকা এখনো পরিশোধ করতে পারিনি। এরপর থেকে দয়া করে আমার উপর এই করুণা বা দয়া দেখাতে আসবে না। আমি নিজে কষ্ট করে কামাই করব আর তোমার জমানো টাকাও সব ফেরত দিয়ে দেব। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বই থাকা উচিত, এরকম দয়াশীল বা করুণার সম্পর্ক নয়। এই কথাগুলো বলে জিনা গাড়ি থেকে নেমে চলে যায়। অন্যদিকে চেয়ারম্যান তার হারিয়ে যাওয়া ছেলের সাথে দেখা করার জন্য ছটফট করছিল, তাই যে সুযোগ বুঝে এন্ড্রুকে সাথে নিয়ে সরাসরি চেয়ারম্যানের সেই রাজকীয় বাড়িতে এসে হাজির হয়। এন্ড্রু তো ভয় একদম কাঁপছিল, কারণ নিজের বাবার সাথে এটাই তার জীবনের প্রথম ফেস টু ফেস মিটিং। না জানি সেখানে কি হতে চলেছে। যে তখন আড়ালে এন্ড্রুকে সাহস দিয়ে বলে আরে এন্ড্রু শান্ত হও, সে তো অন্য কেউ নয়, তোমার নিজেরই আপন বাবা। সেখানে ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। ঘরের ভেতরে গিয়ে নিজের চেহারাটা একদম নিষ্পাপ রাখবে আর মুখ ফুটে ওনাকে বাবা বলে ডাকবে, তাহলেই দেখবে ওনার ভেতরে সব ভালোবাসা তোমার উপরে উথলে পড়বে। কিন্তু এন্ড্রু যখন কাঁপতে কাঁপতে চেয়ারম্যানের ঘরের ভেতরে যায়, সে নার্ভাসনেসের কারণে একদম পাথর হয়ে যায়। যে শেখানো সব ডায়লগ সে ভুলে যায়। বেশ কিছুক্ষণ ধরে বাবা আর ছেলে দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘরের ভেতরে এক থমথমে নীরবতা নেমে আসে। শেষমেশ এই নীরবতা ভেঙে চেয়ারম্যান নিজে গম্ভীর গলায় এন্ড্রুকে জিজ্ঞেস করেন যে তোমাকে এই কোম্পানিতে জয়েন করেছিল তাই তো? এন্ড্রু তখন নিজের ভেতরে সব ক্ষোভ আর কষ্ট চেপে রেখে বলে এই প্রশ্ন তো আসলে আমার আপনাকে করা উচিত ছিল। আমার মনে হয়েছিল আমি আপনার সামনে এলে সর্বপ্রথম আমার জন্মদাত্রী মায়ের কথা জিজ্ঞেস করবেন। চেয়ারম্যান তখন মাথা নিচু করে বলে হ্যাঁ, আমি আসলে শুনেছিলাম তার কথা, সত্যি করে বলো তো তার আসলে কি হয়েছিল? এন্ড্রু তখন বলে আমার মায়ের খবর জেনে এখন আর কি করবেন? সে তো অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন আর সে বেঁচে নেই।
এই কথা শুনে চেয়ারম্যান নিজেকে একটু সামলে নিয়ে নরম সুরে বলেন, বাবা তুমি অন্তত এটা বলো, তুমি সব ছেড়ে ছুড়ে এই ডোডো গ্রুপ কোম্পানিতে কেন জয়েন করেছো? এন্ড্রু তখন চোখের পানি আড়াল করে বলে, আমি শুধু আমার বাবাকে একবার নিজের চোখে দেখতেই এখানে এসেছিলাম। ছোটবেলা থেকে আমার আপনার উপরে প্রচন্ড রাগ হতো, কারণ আপনি কোনোদিন আমাকে একটু খুঁজে বের করার চেষ্টাও করেননি। আমি এমনকি ভুল করেছিলাম, শুধু এই প্রশ্নের উত্তরটা খুঁজতেই আমি ডোডো গ্রুপে জয়েন করেছি। কিন্তু এখন আপনি বলুন, আজ আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছেন? চেয়ারম্যান তখন ইমোশনাল হয়ে বলেন, বাবা আমিও তোমাকে নিজের চোখে একবার সামনাসামনি দেখতে চেয়েছি। তোমাকে না দেখলে হয়তো আজ রাতে আমার আর ঘুমই হতো না। এই কথাবার্তার কিছুক্ষণ পর চেয়ারম্যান হঠাৎ সোফা থেকে উঠে নিজের ঘরের দিকে যেতে শুরু করে। বাবাকে চলে যেতে দেখে এন্ড্রু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে পেছন থেকে কাতর গলায় জিজ্ঞেস করে, আমি কি আপনাকে একবার বাবা বলে ডাকতে পারি? এই আকুল ডাক শুনে চেয়ারম্যানের ভেতরে পিতৃত্ব এক নিমেষে জেগে ওঠে। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে উল্টো ঘুরে দৌড়ে এসে এন্ড্রুকে শক্ত করে জড়িয়ে ধরেন। বাবা ছেলের এই মিলন দেখে সত্যি চোখ ফেটে পানি চলে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা দুজন পাশাপাশি বসে ডিনার করছে। খাওয়া দাওয়ার মাঝখানে চেয়ারম্যান এন্ড্রুকে বলে, কাল থেকে তোমার আর ডোডো গ্রুপের সাধারণ এমপ্লয়ি হয়ে কাজ করতে হবে না। কিন্তু এন্ড্রু মাথা নেড়ে বিনয়ী হয়ে বলে, আমি এই এসপিডি টিমের একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করে যেতে চাই। ঠিক তখনই চেয়ারম্যান এসে বেনামি পার্সেল ফোনটাতে আবারও একটা কল আসে। লি আবারও নিজের গলা লুকিয়ে ভয়েস চেঞ্জ করে ওপাশ থেকে বলে, আমার কাছে জেজোর বিরুদ্ধে আরো কিছু এভিডেন্স আছে যা আমি আপনাকে নিজের চোখে দেখাতে চাই, কিন্তু শর্ত একটাই, আপনাকে আমার বলা জায়গায় একদম একা আসতে হবে। চেয়ারম্যান তো প্রথমে বুঝতেই পারছিল না যে ওপাশের লোকটাকে আদৌ বিশ্বাস করবে কিনা, কিন্তু নিজের কোম্পানির ডুবন্ত দশা দেখে আর কোনো রাস্তা না পেয়ে তিনি শেষমেশ রাজি হয়ে যান। পাশে দাঁড়িয়ে মোজো বলে, স্যার ব্যাপারটা কিন্তু রিস্কি হতে পারে, আমরা কি লুকিয়ে লুকিয়ে আপনার গাড়ির পিছু করব? চেয়ারম্যান সাহেব কড়া গলায় বলে, একদম না, আমি একাই যাব। এই বলে তিনি নিজেই ড্রাইভ করে ওই রহস্যময় জায়গার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তিনি জানতেন না যে এন্ড্রু আড়াল থেকে সব দেখে তার গাড়ির পিছু নিয়েছে। চেয়ারম্যান গাড়ি থামিয়ে একটা চার্চের ভেতরে গিয়ে ঢোকেন। চার্চের ভেতরে পৌঁছাতে লিতাকে ওখানে কিছু গোপন ছবি আর নথিপত্র দেখায়। এই ছবিগুলো দেখে চেয়ারম্যানের চোখ তো পুরো কপালে উঠে যায়, কারণ সেখান থেকে পরিষ্কার জানা যায় যে কিভাবে কোরিয়ার 3 জন বড় বড় হাই প্রোফাইল ভিআইপি লোকদের সাহায্য নিয়ে পুরো ডোডো গ্রুপটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, সে একটা সিক্রেট অফিস খুলে ডোডো গ্রুপের শেয়ার ভ্যালু কৃত্রিমভাবে নামিয়ে সেই সস্তা শেয়ারগুলো নিজের পকেটে পুরছে। লি তাকে আরো কিছু প্রমাণ দেখায়, যা দেখার পর জেজের আসল উদ্দেশ্য চেয়ারম্যানের সামনে পানির মতো পরিষ্কার হয়ে যায়। তিনি ফোনে লিখে জিজ্ঞেস করেন, তুমি এত ভেতরের সিক্রেট ইনফরমেশন কিভাবে কালেক্ট করলে? তুমি আসলে কে? আর আমার কাছে তুমি আসলে কি চাও? লি তখন ওপাশ থেকে ভয়েস চেঞ্জ করেই বলে, আমার পরিচয় জেনে আপনার কোনো লাভ নেই। আপনি শুধু এতটুকু মাথায় রাখুন যে আপনার নিজের লোক সেজেকে আপনার পেছন থেকে ছুরি মারছে। চেয়ারম্যান তখন চারপাশটা ভালো করে দেখে নিয়ে বলেন, দেখো আমি এখানে তোমার কথা মতো একদম একাই এসেছি, তাহলে আমার সামনে আসতে তোমার এত কিসের ভয়? সামনে এসে সামনাসামনি কথা বলছো না কেন? আমি তো একাই আছি। এরপর লি ফোনটা কেটে দেয় আর চার্চের একটা পিলারের আড়াল থেকে ধীরে ধীরে হেঁটে একদম সরাসরি চেয়ারম্যানের সামনে এসে দাঁড়ায়। সে মুচকি এসে বলে, আমি হলাম চ্যাং, আপনার কোম্পানির একজন সাধারণ এমপ্লয়ি বা কর্মচারী। লিকে দেখা মাত্রই চেয়ারম্যান তো চমকে ওঠেন। আর ঠিক তখনই এন্ড্রু চার্চের মেন গেট দিয়ে ভেতরে এসে হাজির হয়। আর এখানে এই সাসপেন্সে ভরা পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। খুব শীঘ্রই ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।